হ্যালো মুভি লাভার্স, হোপফুলি সবাই বেশ ভালো আছেন। এখন এমন একটা চুরির মুভি এক্সপ্লেন করব যার প্রত্যেকটা ক্যারেক্টার যেমন ইউনিক, ঠিক তেমনি তাদের প্রতিটা চুরির প্ল্যানিং এবং উদ্দেশ্য একদম ভিন্ন। মুভির শুরুতেই আমরা একজন লোকের কথা শুনতে পাই। সে এখানে বলছিল 19 শতকে শুধু আমেরিকাতেই প্রায় 19,000-এর মতো ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছিল। যদিও সে সময় FBI টিম সেই ডাকাত দলগুলোর অধিকাংশদেরকেই ধরে ফেলেছিল। তার মানে তখনকার সেই ডাকাতরা তাদের কাজ সঠিকভাবে করতে পারেনি, তাই তদন্তে তারা ধরা পড়েছিল। আর তাই এখন এই লোকটি বলে যে যদি আপনি কোনো কিছু চুরি বা ডাকাতি করতেই চান এবং এরপর সেই ডাকাতদের মতো ধরা পড়তে না চান, তাহলে আপনি এমন জায়গায় চুরি বা ডাকাতি করুন যাতে সেটা নিয়ে পুলিশ কিংবা ব্যাংক কেউই কোনো তদন্ত না করে। উল্টো তারাই যেন আপনার চুরির ব্যাপারটা ধামাচাপা দিয়ে দেয়। যাই হোক, এতক্ষণ এই কথাগুলো যে লোকটি বলছিল, এখন আমরা তাকে দেখতে পাই। মূলত এই লোকটির নাম রিঙ্গো এবং সে একজন প্রফেশনাল চোর। এখন রিঙ্গো একটি ব্যাংকে এসেছে, কারণ এখানকার একটি ডিপোজিট লকারে তার কিছু জিনিস সংরক্ষিত আছে। তো ব্যাংক এমপ্লয়ি রিঙ্গোর লকার খুলে দেওয়ার পর চলে গেলে রিঙ্গো তার লকার থেকে দুটি বিশেষ চাবি বের করে। এরপর সেই বিশেষ চাবি দিয়ে রিঙ্গো এমন কিছু লকার খুলে যেগুলোতে প্রচুর টাকা এবং স্বর্ণালঙ্কার ছিল। রিঙ্গো দ্রুত সেই টাকাগুলো নিজের লকারে রেখে আবার সবগুলো লকার লক করে দিয়ে লকার রুম থেকে বেরিয়ে পড়ে। ব্যাংক থেকে বের হওয়ার সময় সিকিউরিটি এজেন্সি তাকে ফর্মাল চেক করতে চাইলেও রিঙ্গোর পোশাক আশাক আর আচরণ এমন ছিল যে তাকে কোনোভাবেই তাদের সন্দেহ হয় না। তাছাড়া চেক করেও তো তাকে আটকাতে পারবে না, কারণ সে সত্যিকারের চোর হলেও চুরির সবকিছু লকারেই রেখে এসেছে। এদিকে ওই লকারের মালিকরা যখন তাদের লকার চেক করে তখন দেখে যে তাদের লকারে কিছুই নেই। তবে ব্যাংকের সিসিটিভি ফুটেজ চেক করে তারা রিঙ্গোকে দেখতে পায়, কিন্তু তারা কেউই রিঙ্গোর বিরুদ্ধে এ ব্যাপারে পুলিশে রিপোর্ট করতে পারবে না, কারণ লকারে রাখা তাদের ওই টাকাগুলো অবৈধ টাকা ছিল। তাই পুলিশে রিপোর্ট করলে তো তারা নিজেরাই ফেঁসে যাবে। আর এজন্যই রিঙ্গো শুরুতে বলেছিল চুরি এমন জায়গায় করা উচিত যাতে করে সেটা নিয়ে পুলিশি তদন্তই আর না হয়। যাই হোক, রিঙ্গো পরে ওই টাকাগুলো লকার থেকে নিয়ে এসে একটি দরিদ্র এতিম বাচ্চার পরিবারকে দিয়ে দেয়, কারণ তাদেরই এই টাকাগুলোর দরকার ছিল। আসলে রিঙ্গো কখনোই নিজের জন্য চুরি করে না, সে মূলত ধনীদের অবৈধ টাকা চুরি করে গরিবদের মাঝে বিলিয়ে দেয়। এবার সিন পরিবর্তন হয়ে উইক নামের একটি বাচ্চা ছেলেকে দেখা যায়। উইক ছোটবেলা থেকে মনে করত আতশবাজি নাকি পৃথিবীর সকল অশুভ শক্তিকে মানুষের কাছ থেকে দূরে রাখে, আর এই আতশবাজির প্রতি ভালো লাগা থেকে পরে সে বোমা তৈরিতে এক্সপার্ট হয়। উইক পরে বড় হয়ে তার এই বোমা তৈরির দক্ষতা দিয়ে সে বেশ কিছু অবৈধ কলকারখানা ধ্বংস করে দিয়েছিল। এরপর আমরা ভায়োলেট নামের একটি মেয়েকে ইউরোপের একটি গির্জায় দেখতে পাই। ভায়োলেট কিছুদিন আগে অনেকগুলো মেয়েকে এক নারী পাচারের চক্র থেকে উদ্ধার করেছিল, আর তাই ওই চক্রের মাফিয়ারা এখন ভায়োলেটের উপর প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু ভায়োলেট তো আর সাধারণ মেয়ে নয়, সে মূলত একজন কারাটে এক্সপার্ট। তাই এখন সে এই গুন্ডাদেরকে ইচ্ছে মতো পিটিয়ে গির্জা থেকে বেরিয়ে আসে। যাই হোক, এতক্ষণ আমরা এই তিনজন বিশেষ অপরাধীর সাথে পরিচিত হলাম। তবে এরা অপরাধী হলেও তারা শুধুমাত্র অসাধু লোকদের সাথেই ক্রাইম করত এবং অন্যদিকে গরিব মানুষদেরকে সাহায্য করত। এই তিনজনের মধ্যে এত মিল থাকলেও তারা কেউই একে অপরকে চিনত না। তবে একদিন এই তিনজনের কাছে একটি করে ফুলের তোড়া আসে, যেগুলো প্রিন্স নামের কেউ একজন পাঠিয়েছে কোনো একটি বিশেষ কাজের কথা বলে। আর ঠিক এভাবেই তারা তিনজন একসাথে হয়ে একটা গ্রুপ তৈরি হয়, যে গ্রুপের নাম হলো দ্য মিসফিটস। এরপর সিন চেঞ্জ হয়ে আমেরিকার একটি প্রাইভেট কারাগার দেখা যায়, যেই কারাগার থেকে কিছুক্ষণ আগে রিচার্ড নামের একজন কয়েদি পালিয়ে গিয়েছে, যে কিনা এর আগেও আরো 4টি কারাগার থেকে পালিয়েছিল। আর এজন্য এবার এই প্রাইভেট কারাগারগুলোর মালিক মিস্টার সোলস রেগে গিয়ে নিজেই কারাগারে আসেন রিচার্ডের ব্যাপারটা তদন্ত করতে। মিস্টার সোলস প্রথমে কারাগারের সিসিটিভি ফুটেজ চেক করে এবং দেখতে পায় কেউ হয়তো বাইরে থেকে নকল চাবি বানিয়ে ড্রোনের মাধ্যমে কারাগারে রিচার্ডের কাছে পাঠিয়েছে। তার মানে রিচার্ড সেই নকল চাবির মাধ্যমেই এখান থেকে পালিয়ে গিয়েছে। এরপর মিস্টার সোলস কারাগারের রিচার্ডের রুমমেটকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। লোকটি জানায় সে এ ব্যাপারে কিছুই জানে না। উত্তর শোনার পর সোলস রুমের লাইট অফ করে দিয়ে এই কয়েদিকে ইচ্ছে মতো মারে। ফলে এবার সে জানায় রিচার্ড এখান থেকে পালিয়ে কোথায় গিয়েছে। এদিকে তখন দেখা যায় মোস্ট ওয়ান্টেড রিচার্ড একটি বারে বসে ড্রিঙ্কস করছে। মূলত রিচার্ডের ওই কারাগারের রুমমেট আরব দেশের এক রাজপুত্রের কর্মচারী ছিলেন। তার কাছে রিচার্ড জানতে পারে যে
প্রিন্স হাকিম আল জেহরানি নামের একজন বছরে একবার আমেরিকাতে ঘুরতে আসেন, আর ঘুরতে আসলে তিনি এই বারেই মদ পান করতে আসেন, আর তাই রিচার্ড এখন তার জন্যই অপেক্ষা করছে। এর কিছুক্ষণের মধ্যেই প্রিন্স এখানে চলে আসেন। প্রিন্সের পোশাক আশাক দেখেই রিচার্ড তাকে চিনে ফেলেছে। এরপর প্রিন্সের হাতের মহামূল্যবান একটি স্বর্ণের ঘড়ির প্রশংসা করার মাধ্যমে রিচার্ড তার সাথে কথা বলেন। তবে কথার এক পর্যায়ে রিচার্ড ইচ্ছা করেই প্রিন্সের গায়ে ড্রিঙ্কস ফেলে দেয় এবং নিজেই তা পরিষ্কার করে দেওয়ার ছলে প্রিন্সের ওয়ালেটটা নিয়ে নেয়। তবে রিচার্ড সেখান থেকে বের হয়ে যাওয়ার সময়ই প্রিন্সের বডিগার্ডরা তাকে ধরে ফেলে এবং ওয়ালেটটা নিয়ে অনেক মারধর করে তাকে ছেড়ে দেয়। আসলে রিচার্ডের উদ্দেশ্য এখানে ওই ওয়ালেটটা চুরি করা ছিল না, বরং ওয়ালেটে থাকা প্রিন্সের হোটেল রুমের কি কার্ডটা, যা রিচার্ড পেয়ে গিয়েছে। তাই রিচার্ড এখন প্রিন্সের হোটেল রুমে আসে এবং ওই কি কার্ডটা দিয়ে রুমে ঢুকে অনেকগুলো রাজকীয় ঘড়ির কালেকশন খুঁজে পায় আর পুরো বক্সটাই নিজের সাথে নিয়ে নেয়। তবে এ সময় প্রিন্স নিজেও রুমে চলে আসলে রিচার্ড সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে এবং পরে সুযোগ বুঝে রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু এদিকে এতক্ষণে মিস্টার সোলস এবং পুলিশের লোকেরাও রিচার্ডকে ধরতে হোটেলে চলে এসেছে এবং এক পর্যায়ে তারা রিচার্ডকে দেখতে পেলেও রিচার্ড দূরে থাকায় তাকে ধরতে পারে না। এরপর ফাইনালি যখন রিচার্ড হোটেল থেকে বেরিয়ে যায় তখন সে জানতে পারে যে তার জন্য একটা গাড়ি অপেক্ষা করছে। তাই সেই গাড়িতে এসে রিচার্ড দেখে গাড়িতে ওই প্রিন্স লোকটাই রয়েছে, মানে যার ঘড়িগুলো রিচার্ড একটু আগেই চুরি করলো। মূলত আসল ঘটনা হলো এই প্রিন্স লোকটা কোনো রাজপুত্র নয়, সে মূলত মধ্যপ্রাচ্যের একজন ছোটখাটো মাফিয়া। প্রিন্স আসলে চাচ্ছিল যাতে রিচার্ড তার কাছেই চুরি করতে আসে, কারণ রিচার্ডকে দিয়ে সে একটা বিশেষ চুরির কাজ করাতে চায়। এমনকি গল্পের শুরুতে যে তিনজনের কাছে ফুল পাঠাতে দেখা গিয়েছে সেগুলো মূলত এই প্রিন্স লোকটাই পাঠিয়েছিল। যাই হোক, এরপর প্রিন্স রিচার্ডকে নিয়ে দ্রুত পালাতে থাকে। পিছনে পুলিশ তাড়া করলেও প্রিন্স গাড়ি চালাতে এতটাই এক্সপার্ট ছিল যে পুলিশের গাড়ি তার গাড়িকে কোনোভাবেই ওভারটেক করতে পারছিল না। এবার গাড়ির মধ্যে প্রিন্স আরও একটা বিষয় রিচার্ডকে খুলে বলে। প্রিন্স বলে রিচার্ড যেহেতু অপরিচিত কারোর সাথে দেখা করে না এবং প্রয়োজন বা বাধ্যবাধকতা ছাড়া কারোর জন্য কোনো কাজও করে না, তাই প্রিন্স বুদ্ধি করে রিচার্ডের জেল কক্ষে একজন ভাড়াটে গুন্ডাকে পাঠায়। ওই লোক রিচার্ডকে প্রিন্সের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছে, আর তাতেই রিচার্ড লোভে পড়ে ফাইনালি প্রিন্সের সাথে সাক্ষাৎ হয়। এখন প্রিন্স জানায় রিচার্ড যদি তার সাথে কাজের প্রস্তাবে রাজি না হয় তাহলে এখনই প্রিন্স রিচার্ডকে পুলিশের কাছে ধরিয়ে দিবে। কোনো উপায় না থাকায় রিচার্ড সরাসরি রাজি হয়ে যায়। এরপর প্রিন্স ফায়ার ইঞ্জিন চালু করে দ্রুত রিচার্ডকে নিয়ে একটা এয়ারপোর্টের সামনে আসে এবং রিচার্ড সহ বাকি তিনজনকে সাথে নিয়ে নিজের প্রাইভেট বিমানে চড়ে পালিয়ে যায়। তাই পুলিশ এসে তাদেরকে আর ধরতে পারে না। এরপর বিমানের মধ্যে প্রিন্স, রিঙ্গো, উইক এবং ভায়োলেট মিলে রিচার্ডকে তাদের টার্গেটের চুরির ব্যাপারে খুলে বলে। তারা জানায় মিস্টার সোলসের বানানো কারাগারগুলোর মধ্যে একটি কারাগার রয়েছে মধ্যপ্রাচ্যে এবং মিস্টার সোলস মধ্যপ্রাচ্যের একটা জঙ্গি সংগঠনের সাথে চুক্তি করেছেন, যেই সংগঠনের লিডার হলেন আবু হিরোয়া, এবং তাদের অনেকগুলো অবৈধ সোনার বার রয়েছে যার মূল্য কোটি কোটি টাকা, এবং তারা ওই স্বর্ণগুলো বিক্রি করে সেই সংগঠনের জন্য অবৈধ অস্ত্র, মাদক এগুলো কিনে। আর এই সোনার বারগুলো মূলত সোলসের মধ্যপ্রাচ্যের ওই কারাগারেই লুকিয়ে রাখা হয়েছে। এই জন্য পুলিশ প্রশাসনও এই জঙ্গিদের এত টাকার উৎস খুঁজে পায় না। তো জঙ্গিদের এসব কাজ যেহেতু কোনো দেশের জন্য খুবই ক্ষতিকর, তাই প্রিন্সদের উদ্দেশ্য হচ্ছে ওই কারাগারে থাকা সবগুলো স্বর্ণ তারা চুরি করে নিবে। তবে রিচার্ড এখানে কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ স্বর্ণগুলোর সাথে জড়িত আছে জঙ্গিদের সংগঠন, যা খুবই বিপজ্জনক হবে। তাই রিচার্ড এখানে না করে দেয়। এর মধ্যে তারা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলে এসেছে। এখানে রিচার্ড সবার কাছ থেকে বিদায় নেয়। সবাই এখানে তারপরেও বলে যে রিচার্ড যদি পরবর্তীতে তার মত পাল্টায় তাহলে যেন তাদের সাথে যোগাযোগ করে। এরপর রিচার্ড আবুধাবিতে একটি বিলাসবহুল হোটেলে আসে। এখানে রিচার্ডের সাথে তার একমাত্র কন্যা হোপের সাথে দেখা হয়। হোপ মূলত জাতিসংঘে কাজ করে, আর হোপের মায়ের সাথে রিচার্ডের অনেক আগেই বিচ্ছেদ হয়েছে, এজন্য বাবা মেয়ের মধ্যে তেমন একটা যোগাযোগও নেই। যাই হোক, পরদিন সকালে রিচার্ড ওই চুরির ব্যাপারে একটু ভেবে দেখে এবং কিছুটা ইচ্ছাও হচ্ছিল তার। এজন্য সে পরে এসে প্রিন্সদের কাছে তার রাজি হওয়ার বিষয়টা জানায়। তবে এখানে তার দুটো শর্ত আছে। এক, সেই চুরির কাজের প্রধান হবে, মানে সে যেভাবে পরিকল্পনা করবে সেভাবেই চুরি করা হবে। আর দ্বিতীয় হলো চুরির পর স্বর্ণ দুই ভাগে ভাগ করা হবে। এক ভাগ স্বর্ণ রিচার্ড একাই নিবে আর বাকি এক ভাগ বাকিরা ভাগাভাগি করে নিবে। এটা শোনার পর টিমের বাকি মেম্বাররা বলে যে এই স্বর্ণগুলো চুরি করার মূল উদ্দেশ্য হলো
এগুলো চুরি করে যেমন জঙ্গিদেরকে দমাতে হবে, তেমনি আবার এই স্বর্ণ বিক্রির অর্থগুলো যাবে দরিদ্র পরিবারদের কাছে। এটা শুনে রিচার্ড হেসে বলে সে কোনো সৎ বা দয়ালু মানুষ নয়। টাকা নিজের জন্য নিতে না পারলে সে কোনো চুরিই করবে না, আর তাই সে আবার না করে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই সেখানে রিচার্ডের মেয়ে হোপ আসে। হোপ বলে যে এই চুরির আসল পরিকল্পনাকারী মূলত সে এখানকার সবাইকে নিয়ে এসে এক করেছে। হোপ আরও বলে সে যেহেতু জাতিসংঘে কাজ করে, তাই সে জানে যে এখনো পৃথিবীতে অনেক মানুষ কিভাবে দারিদ্র্য সীমার নিচে জীবনযাপন করে, আর তাই তারা এই চুরির মাধ্যমে সেই গরিব শরণার্থীদের সাহায্য করতে পারবে। হোপ এখানে আরো অনেকগুলো বিষয় বোঝানোর পর রিচার্ড আর না করতে পারে না। এরপর শুরু হয় চুরির পরিকল্পনা করা। এখানে প্রিন্সের কাছে থাকা কারাগারের পুরো কাঠামোটি, মানে সেখানে কিভাবে কয়েদিদের নিয়ে আসা হয়, কোন রুমের অবস্থান কোথায়, কোন জায়গায় কতজন কর্মী থাকে, সবগুলো বিষয় প্রজেক্টরের মাধ্যমে উইক ব্যাখ্যা করতে থাকে। কারাগারটি অত্যাধুনিক হওয়ায় কয়েদিদের খাবার, কাপড়, চিকিৎসা সহ যা যা দরকার হয় সবকিছুর ব্যবস্থাই কারাগারের মধ্যেই করা আছে। বাইরে থেকে তেমন কিছু আনতে হয় না। কিন্তু রিচার্ড এখানে ছবিতে লক্ষ্য করে যে ওই কারাগারের লন্ড্রি রুম থাকা সত্ত্বেও সেখানে একটা লন্ড্রির গাড়িকে আসা যাওয়া করতে দেখা যায়। আর এর মাধ্যমে তারা সবাই ধারণা করে যে যেহেতু কাপড় লন্ড্রি বাইরে থেকেই করানো হয়, তার মানে কারাগারের ওই লন্ড্রি রুমটাই মূলত স্বর্ণের ভল্টের রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। রিচার্ড এখানে বেশ এক্সাইটেড ছিল, তাই তারা সবাই তখনই উটের পিঠে চড়ে জাজরিস্তানের উদ্দেশ্যে, মানে ওই কারাগারের লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয় এবং 30 মাইল পথ পাড়ি দিয়ে পরদিন এসে সেখানে পৌঁছায়। এরপর সেখানে তারা দুইজন করে ভাগ হয়ে বিভিন্ন হোটেলে উঠে, যেন কেউ তাদের সন্দেহ করতে না পারে। পরদিন সকালে রিচার্ডরা সবাই একসাথে হয় এবং রিচার্ড বলে সবার আগে তাদের মিস্টার সোলস এবং তার লোকজনদের প্রতি নজর রাখা দরকার। তাদের কাছাকাছি থেকে বুঝতে হবে কাদের সাথে তারা ডিল করে এবং কোন সময় তারা কারাগার থেকে দূরে থাকে, কারণ তারা যখন কারাগার থেকে দূরে থাকবে তখনই চুরির কাজটা করা নিরাপদ হবে। এ সময় ভায়োলেট জানায় মিস্টার সোলস কিছুক্ষণের মধ্যে একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। এটা শুনে রিচার্ড রিঙ্গোকে সাথে নিয়ে ওই রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়। মিস্টার সোলস একটা রেস্টুরেন্টে এসেছে জেসন নামের একজনের সাথে মিটিং করতে, আর জেসন হচ্ছে সেই জঙ্গি লিডার আবু হিরাওয়ার ডান হাত। এখানে মিস্টার সোলস জেসনকে তাদেরই রাখা সোনা থেকে একটা সোনা ভর্তি ব্রিফকেস দিয়ে দেয়। মূলত হিরোয়াদের প্রয়োজন পড়লে তারা এভাবেই সোনা নিয়ে যেত, আর তাদের এই বিষয়গুলো রিচার্ড এবং রিঙ্গো ছদ্মবেশে দূরে থেকে লক্ষ্য করছিল। এরপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে জেসন একটা ব্যাংকে যায় ওই স্বর্ণগুলোকে টাকায় কনভার্ট করার জন্য। ব্যাংক থেকে টাকা নিয়ে জেসন যখন বের হচ্ছিল, ঠিক সে সময় রিচার্ড ছদ্মবেশে সেখানে এসে ইচ্ছে করে সে জেসনের সাথে ধাক্কা খায়, আর এর মধ্যে সে ব্রিফকেসটা পাল্টিয়ে নেয়। তাই পরে যখন জেসন ওই ব্রিফকেস নিয়ে আবু হিরোয়ার কাছে আসে, তখন দেখা যায় ওই ব্রিফকেসের মধ্যে টাকার পরিবর্তে রয়েছে বই। ব্যাপারটা দেখে হিরোয়া মিস্টার সোলসকে কল দেয় এবং বলে যে সে ব্রিফকেসের মধ্যে স্বর্ণ বা টাকার পরিবর্তে বই পেয়েছে। সোলস তখন জানায় সে তো ব্রিফকেসের মধ্যে সোনাই পাঠিয়েছে, এখন হতে পারে যে তার লোক জেসনই এগুলো সরিয়েছে। হিরোয়া বলে জেসন এটা করেনি, কারণ অলরেডি সে তাকে মেরে ফেলেছে, আর মৃত্যুর আগেও জেসন বলেছে কোনো স্বর্ণ বা টাকা সে নেয়নি। এখানে এইসব কথায় হিরোয়া বুঝতে পারেন এই চুরি অন্য কোনো তৃতীয় পক্ষ করেছে, যার অর্থ হলো তাদের স্বর্ণ এখন আর নিরাপদ নয়। তাই হিরোয়া এখন সোলসকে জানায় আগামী 3 দিন পর এসে সে তার সবগুলো স্বর্ণ নিয়ে যাবে। এদিকে তাদের এই কথাগুলো ফোন হ্যাক করার মাধ্যমে রিচার্ডরা শুনছিল। তাই রাতের বেলা রিচার্ড সবাইকে বলে যেহেতু 3 দিন পর হিরোয়া এসে স্বর্ণগুলো নিয়ে যাবে, তাই এই 3 দিনের মধ্যেই তাদেরকে চুরির কাজ শেষ করতে হবে। এবার রিচার্ড তাদের চুরির ফাইনাল প্ল্যানটা সবাইকে বুঝিয়ে দেয়, মানে কিভাবে তারা কারাগারে প্রবেশ করবে, কিভাবে ভল্টের রুমে যাবে, কিভাবে ভল্টটা ভাঙবে এবং স্বর্ণগুলো নিয়ে সেখান থেকে কিভাবে বেরিয়ে যাবে। যাই হোক, পরদিন সকালে প্ল্যান অনুসারে রিঙ্গো তার পোশাক পরিবর্তন করে কারাগারে আসে একজন হেলথ ইন্সপেক্টর হিসেবে এবং কারা পরিচালককে সে কাগজ দেখায় যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে খাদ্য নিরাপত্তা চেক করতে। এরপর পরিদর্শনের সময় রিঙ্গো জেনে নেয় কারাগারে যে ফ্রিজ এবং ওভেনগুলো রয়েছে এগুলো কোথা থেকে কিনে আনা হয়। কারা পরিচালক জানায় প্যাসিফিক কোম্পানি থেকে। এ সময় রিঙ্গোর পকেটে একটা ওয়েবক্যাম ছিল, যেটা দিয়ে রিচার্ডরা কারা পরিচালকের সব কথা শুনতে ও দেখতে পাচ্ছে। এদিকে রিঙ্গো বলে কারাগারের পুরনো ওভেনগুলো পরিবর্তন করা দরকার, কারণ এগুলো এখন আর স্বাস্থ্যসম্মত নয়।
এটা শুনে কারা পরিচালক ওই প্যাসিফিক কোম্পানিতে ফোন করে দুটো নতুন ওভেন পাঠানোর জন্য বলে, কিন্তু কারা পরিচালকের এই ফোনটা গিয়েছে মূলত রিচার্ডের কাছে, কারণ রিচার্ডরা এতক্ষণে ওই প্যাসিফিক কোম্পানির সার্ভার হ্যাক করে ফেলেছিল। এখানে রিচার্ড প্যাসিফিক কোম্পানির হয়ে কারা পরিচালককে খুব সুন্দরভাবে বলে যে কালকে বিকালের মধ্যেই খুবই উন্নত মানের দুটো ওভেন আমাদের লোক গিয়ে কারাগারে দিয়ে আসবে স্যার। এরপর দেখা যায় ওই দিন রাতে এই প্যাসিফিক কোম্পানির এক ট্রাক চালক বারে ড্রিঙ্ক করছিল। তার কাছে ভায়োলেট একজন বার গার্ল সেজে আসে। এতে লোকটা লোভে পড়ে ভায়োলেটের সাথে চলে যায়। পরে এই লোকটাকে পিটিয়ে বেঁধে রেখে ভায়োলেট লোকটা ট্রাকটা নিয়ে রিচার্ডের কাছে আসে। এখানে ওই কোম্পানির পোশাক পরে রিচার্ড এবং উইক কোম্পানির কর্মী সেজে নেয়, আর পরের বিকালে তারা এভাবেই কর্মী সেজে কারাগারে প্রবেশ করে। রিঙ্গো কারা পরিচালককে তার কথার মাধ্যমে এমনভাবে ব্যস্ত রাখে যে এই ফাঁকে রিচার্ডরা ওভেন নিয়ে ভেতরে চলে আসে। এদিকে ওভেনগুলো কিচেনে রাখার সময় রিচার্ড কেন যেন একটা লাল মূর্তি দেখে থেমে যায় এবং একটা লাঠি দিয়ে সে ওই মূর্তিটা অল্প ভেঙে ফেলে। বাকিরা এটা দেখে বুঝতে পারে না যে রিচার্ড এটা কেন করলো, তবে এখানে একটা বড় রহস্য আছে। যাই হোক, এই যে ওভেন দুটো কারাগারে আনা হলো, এটার মূল কারণ হলো এই ওভেনগুলোর ভিতরেই মূলত ভল্ট খোদাই করার বা চুরি করার সকল যন্ত্রপাতি রয়েছে। আবার কর্মী সেজে রিচার্ডরাও তো কারাগারে ঢুকতে পেরেছে। এর মধ্যে রিচার্ডরা ওভেন থেকে সবগুলো যন্ত্রপাতি বের করে দ্রুত সরিয়ে ফেলেছে এবং নিজেরাও কোম্পানির কর্মী থেকে এখন কয়েদির পোশাক পরে নিয়েছে। মানে এখন তারা কয়েদি সেজেই চুরির কাজ শেষ করার জন্য জেলে থাকবে। আর যে দুজন কয়েদির সাথে রিচার্ডরা ড্রেস এক্সচেঞ্জ করলো তারা মূলত প্রিন্সের আগের পরিচিত লোক ছিল। এদিকে কারা পরিচালককে হঠাৎ কিচেনে আসতে দেখে তাড়াহুড়া করে রিচার্ডরা সেই ওভেনেই ঢুকে পড়ে, কারণ কারা পরিচালক তো এর আগে কয়েদি হিসেবে রিচার্ডদেরকে দেখেনি, তাই সন্দেহ করতে পারে। এরপর কারা পরিচালক এসে এই ওভেনগুলো একটু চালিয়ে দেখে, তবে ভিতরে তাপ বের হয়ে রিচার্ডদের অবস্থা বেশ খারাপ হতে থাকে। তখন দ্রুত রিঙ্গো কায়দা করে পরিচালককে থামিয়ে দেয়। তাছাড়া ওভেন যেহেতু ঠিকঠাকভাবে কাজ করছিল তাই পরিচালকও কোনো সন্দেহ করে না। এরপর রিঙ্গো বিদায় নেওয়ার সময় গলা মিলানোর ছলে কারা পরিচালকের পকেট থেকে লন্ড্রি রুমের কি কার্ডটা নিয়ে নেয় এবং সেখানে দাঁড়িয়ে থাকা ওই দুজন কয়েদিকে দিয়ে দেয়। আর ওই দুজন কয়েদি এখন গার্ডের কাপড় পরে দূরে গিয়ে পাহারা দিচ্ছে যাতে করে লন্ড্রি রুমের কাছাকাছি কেউ না আসে। এরপর রিচার্ডরা ওই লন্ড্রি রুমের সামনে আসে এবং কি কার্ড দিয়ে দরজা খুলে দেখে সত্যি এই রুমে ভল্ট রাখা হয়েছে। রিচার্ড এখানে ভল্টের অবস্থান ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয়। পরদিন সকালে রিচার্ডরা রান্নার কাজে সহযোগিতা করছিল। এই সময় তারা খাবারের মধ্যে পয়জন জাতীয় কিছু মিশিয়ে দেয়, আর এই খাবার খেয়ে কয়েদিদের পেটে বিষক্রিয়া হয় এবং পুরো কারাগারের কয়েদিরা অসুস্থ হয়ে যেখানে সেখানে বমি করতে থাকে। কারাগারের হাসপাতালে একসাথে এতজন কয়েদির চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় কিছু কয়েদিদের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে কারাগারের বাইরে ততক্ষণে অনেকগুলো অ্যাম্বুলেন্স চলে এসেছে, আর এর মধ্যে একটি ছিল হোপদের গাড়ি এবং সেই গাড়ির নিচে একটা বোম ফিট করা আছে। এখন কারাগারের এই পরিস্থিতির মধ্যে রিচার্ডরা একটা টয়লেটে আসে। এই টয়লেটের নিচেই রয়েছে ভল্ট রুম। এখানে প্রথমে তারা ড্রিল মেশিন দিয়ে একটা ছোট ফুটো করে, এরপর উইক একটা সিলিন্ডারের পাইপ এই ফুটো দিয়ে প্রবেশ করিয়ে ভিতরে গ্যাস পাস করায়। এরপর যখন ভল্টটা গ্যাসে পরিপূর্ণ হয়ে যায় তখন উইক একটা ম্যাচের কাঠি ভিতরে ছেড়ে দেয়। এতে ভল্টে বিশাল বিস্ফোরণ হয়। অন্যদিকে একই সময়ে বাইরে থাকা হোপদের গাড়িটাও রিমোটের মাধ্যমে বিস্ফোরণ করানো হয়েছে, ফলে ভিতরের বিস্ফোরণের ব্যাপারটা কেউ বুঝতেই পারেনি। এদিকে রিচার্ডরা ভল্টের ভিতরে প্রবেশ করে প্রথমে সিসি ক্যামেরার অ্যাঙ্গেল থেকে স্বর্ণগুলোর একটা ছবি তুলে নেয়। এরপর উইক তার ফোনটা ওই সিসি ক্যামেরার সাথে কানেক্ট করে স্বর্ণের স্টিল পিকচারটা সেট করে দেয়, ফলে সিকিউরিটি গার্ডরা সন্দেহ করার কোনো কারণ নেই। তবে মিস্টার সোলস এসে যখন ভল্টের ক্যামেরা জুম করে দেখতে বলেন তখন সেটা কোনোভাবেই জুম হচ্ছিল না, কারণ সেখানে তো একটা স্টিল পিকচার সেট করা ছিল। মিস্টার সোলস ব্যাপারটা সন্দেহ করে এবং দ্রুত ভল্টের দিকে রওনা দেয়। এদিকে রিচার্ডরা ততক্ষণে সবগুলো স্বর্ণ ব্যাগে ভরে নিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। তাই সোলস যখন ভল্টে এসে পৌঁছায় তখন সে আর কোনো স্বর্ণই সেখানে দেখতে পায় না। এটা দেখা মাত্রই সোলসের মাথা খারাপ হয়ে যায় এবং কারাগারের সকল দরজা লক করে দিতে বলেন যেন কেউ বের হতে না পারে, কিন্তু কয়েদিদের অস্থির অবস্থাতে দ্রুত লকডাউন করা সম্ভব হচ্ছিল না। সোলস বাইরে এসে পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করছিল। সে ধারণা করে এই কাজগুলো সম্ভবত রিচার্ডই করেছে, কারণ রিচার্ড তার কারাগার সম্পর্কে ভালো জানে। এদিকে রিচার্ড এবং উইক ততক্ষণে পোশাক পরিবর্তন করে ডক্টর সেজে রোগীদের সাথে মিশে গিয়েছে।
এর মধ্যে সোলসের লোকেরা তাকে ফোন করে জানায় রিচার্ডের মেয়ে তাদের কাছে আটক আছে। তাই চিন্তার কিছু নেই, বরং একসময় রিচার্ড নিজে এসেই তাদের কাছে ধরা দিবে। এটা শুনে সোলস কিছুটা স্বস্তি পায়। অন্যদিকে FBI এসে সবগুলো অ্যাম্বুলেন্স চেক করতে থাকে, কিন্তু কোনো অ্যাম্বুলেন্সেই সেই স্বর্ণ বা রিচার্ড কোনোটাই নেই। পরে এই ব্যাপারটা জেনে সোলস খুবই অবাক হন, কারণ সোনাগুলো তাহলে গেল কোথায়। ঠিক তখনই সোলস লক্ষ্য করে যে সামনে দিয়ে একটা লাল গাড়ি যাচ্ছে। গাড়িটা দেখেই সোলস বুঝতে পারে ওটাতেই সম্ভবত রয়েছে রিচার্ডরা, কারণ এ ধরনের গাড়ি জাজরিস্তানে পাওয়া যায় না। সোলস তখন তার লোকজন নিয়ে ওই গাড়ি ধরতে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় ওই গাড়িতে রয়েছে প্রিন্স এবং রিঙ্গো। প্রিন্স যেহেতু গাড়ি চালাতে খুবই দক্ষ, তাই পূর্বের মতোই এখনো তাকে ধরতে পারছিল না। এরপর প্রিন্স তাদের গাড়ি রাস্তা থেকে সরিয়ে এক মরু এলাকায় নিয়ে আসে, কিন্তু চারিদিক থেকে সোলসের লোকেরা বাইক, মরুযান ইত্যাদি নিয়ে প্রিন্সের গাড়িকে আটকানোর চেষ্টা করছে। এর মধ্যে প্রিন্স তার গাড়ি দ্রুত এগিয়ে নিয়ে রিঙ্গোকে একটা ইশারা করলে রিঙ্গো রিমোট প্রেস করে বোমা বিস্ফোরণ ঘটায়। ফলে সোলসের সব লোকজন আহত হয়। মূলত আগে থেকেই প্রিন্সরা সেখানে বোমা সেট করে রেখেছিল। যাই হোক, সোলসের গাড়িটা কোনো মতে সেখানে বেঁচে যায় এবং আবারও প্রিন্সের গাড়ির পিছু করে। এদিকে প্রিন্সরা তাদের জেট প্লেনের কাছাকাছি চলে এসেছে, যেটা দিয়ে তারা পালিয়ে যাবে। এ সময় সোলসও চলে আসে এবং প্রিন্সদেরকে গান পয়েন্টে নিয়ে নেয়। এরপর সোলস প্রিন্সের গাড়ি চেক করে দেখে গাড়ি পুরোটাই ফাঁকা, মানে কোনো স্বর্ণই এখানে নেই, যেটা দেখে সোলস পুরো অবাক হয়ে যায়। তবে প্রিন্সরা এ সময় একটা অদ্ভুত হাসি দেয়। আর এখানেই জানা যায় কারাগার থেকে স্বর্ণ বের করার আসল ঘটনা। মূলত কারাগারে প্রবেশের সময় যে লাল মূর্তিটা রিচার্ড একটু ভেঙে ফেলেছিল, সেটার কারণ হলো রিচার্ড সব স্বর্ণগুলোকে ওই বিশেষ ওভেনের মাধ্যমে গলিয়ে ওই ভাঙা মূর্তিটার আকৃতিতে তৈরি করেছে। এরপর সেটাতে লাল রং করে হুবহু সেই পাখি মূর্তিটার মতো বানানো হয়। এরপর রিচার্ড ও উইক রিপেয়ার কর্মী সেজে সোনার মূর্তিটাকে একটা বক্সে করে একটা কাভার্ড ভ্যানে উঠানোর জন্য নিয়ে আসে। এ সময় অবশ্য কারা পরিচালক তাদেরকে আটকালে রিচার্ডরা তাকে ভুয়া কাগজপত্র দেখায় যে এই ভাঙা মূর্তিটা ঠিক করার জন্য অর্ডার করা হয়েছে। পরে কারাগারের বাইরে থাকা সবগুলো অ্যাম্বুলেন্স চলে যাওয়ার পর তারা একদম ফাঁকা রাস্তা দিয়ে বের হয়। আর এ সময় সেখানে কোনো FBI এজেন্টও ছিল না, কারণ সবাই তো তখন প্রিন্সদের গাড়ি ধরতে ব্যস্ত। আর এদিকে রিচার্ড ওই স্বর্ণ নিয়ে জাজরিস্তান থেকে আবুধাবিতে পালিয়ে যায়। এতক্ষণ এসব শোনার পর সোলস রেগে মেগে আগুন হয়ে যায়। তবে সে এখানে কিছুই করতে পারে না, কারণ প্রিন্সের লোকেরা এসে তাকে ঘেরাও করে ফেলেছে। তবে এতে সোলস না ঘাবড়িয়ে বরং তার লোকদেরকে ফোন করে বলে যে রিচার্ডের মেয়েকে মেরে ফেলতে। কিন্তু এবার দেখা যায় সেই মেয়ে রিচার্ডের মেয়ে হোপ নয়, বরং তারা ভায়োলেটকে ধরে এনেছে। মূলত ভায়োলেট আর হোপ হোটেলে ওঠার সময় হোপের নামে রুম বুক করেছিল, তাই লোকগুলো ভায়োলেটকে রিচার্ডের মেয়ে মনে করে উঠিয়ে নিয়েছে। তো তারপর যা হওয়ার তাই হয়। ভায়োলেট তার কারাটে দক্ষতা দিয়ে এই লোকগুলোকে ইচ্ছে মতো মেরে বেশ আরামেই বের হয়ে আসে। এদিকে প্রিন্স এবং রিঙ্গোদের আর কোনো বাধা নেই, তারা এখন সোলসের সামনে দিয়েই পালিয়ে যায়। যাই হোক, পরের দিন সকালে খবরে বলা হচ্ছে খাবারে বিষক্রিয়ার জন্য কারাগারের কয়েদিদের এই অবস্থা হয়েছিল। এখন সব ঠিকঠাক আছে। তবে এখানে কোনো চুরির ঘটনা উল্লেখ করা হয় না, কারণ সোলস তো এই ব্যাপারে মিডিয়াকে বলতে পারবে না এবং FBI-রাও রাষ্ট্রীয় পর্যায়ে এই স্বর্ণ নিয়ে তদন্ত করতে পারবে না। আর এই জন্যই মুভির শুরুতে রিঙ্গো বলেছিল যদি কোনো কিছু লুটপাট করতেই হয় তাহলে সেটা এমনভাবে করা হোক যাতে পরবর্তীতে সেটা নিয়ে তদন্তই না হয়। আসলে স্বর্ণগুলো তো জঙ্গিদের ছিল, যা আবার অবৈধভাবে কারাগারে লুকানো ছিল। অন্যদিকে রিঙ্গোদেরকে দেখা যায় তারা এখন আবুধাবিতে। রিচার্ডও এখানে তার গাড়িতে করে ওই সোনার মূর্তিটা নিয়ে এসেছে, কিন্তু এই গাড়িতে রিচার্ড নেই, সেখানে শুধু মূর্তিটা রয়েছে। ব্যাপারটা হোপের কাছে বেশ সন্দেহজনক লাগে। হোপ তখন মূর্তিটা ফেলে দিলে দেখা যায় এটা হচ্ছে আসল মূর্তি, যা মাটি দিয়ে বানানো। তার মানে কি রিচার্ড ওই স্বর্ণের মূর্তিটা নিয়ে পালিয়ে গিয়েছে? ব্যাপারটা ভেবে হোপ ভীষণ কষ্ট পেতে থাকে। ঠিক তখনই সামনের একটা গ্যারেজের দরজা খুলে যায় এবং দেখা যায় রিচার্ড ওই স্বর্ণের মূর্তিটা নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে ইচ্ছে করেই রিচার্ড সবার সাথে একটু মজা করছিল। এরপর রিচার্ডরা সবাই এক হয়ে একটা বিচে বেড়াতে আসে। তারা এখানে বেশ মজা করছিল। অন্যদিকে খবরে জানা যায় কোনো এক অজ্ঞাত পরিচয় থেকে ইউনিসেফে অনেক বড় একটা ডোনেশন এসেছে, যেটা এখন শরণার্থী, চিলড্রেন ফান্ড এবং দরিদ্র দেশগুলোর উন্নয়ন কাজে ব্যবহার করা হবে। আর এখানেই এই সুন্দর গল্পটার শেষ হয়। তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।